সো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে দেখ ফার্স্ট ইউনিট 1 এলিমেন্টস অফ অ্যাটমসফিয়ার। এলিমেন্টস অফ অ্যাটমসফিয়ারের 1 নম্বর সাবটপিক রয়েছে ইনসোলেশন, যার কন্ট্রোলিং ফ্যাক্টরসগুলোকে নিয়ে আমাদেরকে পড়তে হবে। তারপরে আমরা হিট বাজেট অফ অ্যাটমসফিয়ার পড়ব, ঠিক আছে? তো ব্যাপারটাতে একেবারে ঢোকার আগে লেট আস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল জিনিসটা কি? বিকজ আমরা যখন একজনের সম্বন্ধে জানতে যাচ্ছি, কার সম্বন্ধে জানতে যাচ্ছি? অ্যাটমসফিয়ার সম্বন্ধে জানতে যাচ্ছি। এটা কি ইউনিটটার হেডিং কি আছে? এলিমেন্টস অফ অ্যাটমসফিয়ার, অর্থাৎ অ্যাটমসফিয়ারের এলিমেন্টস। তার মানে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে অ্যাটমসফিয়ার। তো এই অ্যাটমসফিয়ার যদি জিজ্ঞাসা করা হয় যে কি অ্যাটমসফিয়ারটা কি, অ্যাটমসফিয়ার অ্যাকচুয়ালি কি বলবো, এটা একটা এনভেলাপ যেটা পৃথিবীর চারিদিকে, একটা গ্যাসিয়াস এনভেলাপ যেটা পৃথিবীর চারিদিকে পৃথিবীকে ঢেকে রেখেছে, পৃথিবীর চারিদিকে পৃথিবীকে ঢেকে রেখেছে, তাই তো নাকি? যেটা একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত যার অবস্থান আমরা লক্ষ্য করি এবং যেটা বিভিন্ন রকমের গ্যাসীয় উপাদান, বিভিন্ন রকমের ধূলিকণা, জলীয় বাষ্প, এই সমস্ত কম্পোনেন্টস দিয়ে তৈরি হয়েছে। সো আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু ইনসোলেশন নয়, আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাটমসফিয়ার। কারণ আমাদের যা টপিক রয়েছে সেই টপিকটার মূল হচ্ছে অ্যাটমসফিয়ারকে নিয়ে। তাহলে আগে আমরা অ্যাটমসফিয়ারটা কি আগে জানি, তারপরে তো বাকি জিনিসগুলোকে জানবো, তাই তো? তাহলে অ্যাটমসফিয়ার জিনিসটা কি, কে বলতে পারবে আবার একবার? স্যার, এটা হলো পৃথিবীর চারিদিকে একটা গ্যাসের লেয়ার, যেটা মেনলি মূলত মানে অক্সিজেন কিংবা কার্বন ডাই অক্সাইড কিংবা অন্য কিছু গ্যাস দিয়ে তৈরি হয়ে থাকে। আচ্ছা, ভেরি গুড। আর কেউ কিছু বলতে পারবে? এই ক্লাসের মধ্যে কে ইডিয়েট আছে? কেউ নেই? তাহলে আমি একটা ইডিয়েটের মতন বলি। তোরা জানিস আমরা বলেছিলাম যে পৃথিবীকে তোর যদি একটা মানুষের সঙ্গে তুলনা করিস, তাহলে মানুষের যেমন হাত পা মুখ চোখ সব কিছু থাকে, তার যেমন বিভিন্ন রকমের রিলেশনশিপ থাকে, তো অ্যাটমসফিয়ার হচ্ছে পৃথিবীর গার্লফ্রেন্ড। যে পৃথিবী যখন নিজের ফরমেশনের জায়গায় ডেভেলপ করছিল, তখন ও পৃথিবীর সঙ্গে, দাঁড়া জাস্ট এ মিনিট, কয়েকজন জয়েন করতে চাইছে, একটু জয়েন করিয়ে নি। তো পৃথিবীর যখন জন্ম নিচ্ছিল, তখন পৃথিবীর মধ্যেই এ ছিল, মানে পৃথিবীর সঙ্গে পৃথিবীর যখন সৃষ্টি হচ্ছিল, এই যে গ্যাসগুলো যেটা বললি তুই, এই গ্যাসের একটা এনভেলাপ বা গ্যাসীয় একটা আবরণ, একটা গ্যাসীয় মণ্ডল, এ কিন্তু এই পৃথিবীরই অংশ ছিল। তারপর যখন পৃথিবীটা ফর্ম হয়ে গেল, তারপর এ কী করলো না, এ পৃথিবীর থেকে কিছুটা ডিটাচড হয়ে গেলেও পৃথিবীর মায়ার টানে এ কিন্তু পৃথিবীকে ছেড়ে বেরিয়ে যায়নি, ঠিক আছে? পৃথিবীর সঙ্গেই আটকে থেকে নিজেকে আবদ্ধ রেখে, পৃথিবীর ওপরে একটা আস্তরণ তৈরি করে, একটা পৃথিবীর চারিদিকে একটা বেষ্টন তৈরি করে এ কিন্তু
কী করলো না পৃথিবীর ওপরে একটা গ্যাসের বলয় তৈরি করলো এবং পৃথিবীকে বিভিন্ন ক্ষতিকারক সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি হ্যান ত্যান এসব থেকে রক্ষা করলো। গল্পটা এইরকম, একটা ছেলে যার নাম পৃথিবী, সে যখন ছোট ছিল তার সাথে একটা মেয়ে তার নাম হচ্ছে বায়ুমণ্ডল একসাথেই থাকতো, একসাথেই খেলতো, একসাথেই পড়াশোনা করতো, একসাথেই ঘুরে বেড়াতো, একই সঙ্গে ছিল। তারপর ছেলেটা একটু বড় হয়ে গেল, কলেজে গেল, কলেজে গিয়ে বলল যে আমি এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, তোর সাথে আমার আর কোনো রিলেশনশিপ নেই, যা তোকে আমি ছেড়ে দিলাম। বলে মেয়েটাকে ছেড়ে দিল। মেয়েটার নাম কি? বায়ুমণ্ডল। মেয়েটা কিন্তু খুব মন প্রাণ থেকে ওই ছেলেটাকে পৃথিবীটাকে ভালোবাসতো, তাই সে ছেড়ে দেওয়া সত্ত্বেও সে কিন্তু অন্য কারো কাছে চলে গেল না। পৃথিবীর জন্যে তার যে ভালোবাসা সেটাকে মনে রেখে অন্তরে রেখে সে পৃথিবীর চারদিকেই রয়ে গেল, নিজের অস্তিত্বটাকে ওই দিকেই রেখে দিল এবং পৃথিবীর যাতে কোনো ক্ষতি না হয়, পৃথিবীকে কেউ যাতে না কোনো ক্ষতি করতে পারে, সে নিজে একটা ঢাল হয়ে তাকে রক্ষা করে যেতে থাকলো। একটা অদ্ভুত মায়ার বাঁধনে পৃথিবীর সাথে সে কিন্তু জড়িয়ে রয়ে গেল। গল্পটা ভালো ভালো লেগেছে না ভালো লাগেনি? তাহলে এটা হচ্ছে ইডিয়েটের মতন পড়াশোনা। তাহলে বায়ুমণ্ডল হচ্ছে এমন একটা গ্যাসীয় আস্তরণ যেটা পৃথিবীর চারিদিকে বেষ্টন করে রয়েছে এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে এটা পৃথিবীর চারিদিকে আবরণ আকারে বা বেষ্টন করেই রেখেছে এবং এটা একটা গ্যাসীয় আস্তরণ। তাহলে বায়ুমণ্ডল বোঝা গেল। তাহলে বায়ুমণ্ডল একটা পৃথিবীর অংশ বলা যেতে পারে, যে অংশটাকে আমরা চাইলেও অস্বীকার করতে পারবো না। পারবো কি? পারবো না। পৃথিবীকে যদি তুমি মনে করো আছে, তাহলে তোমাকে মনে রাখতে হবে পৃথিবীর তোমার মানে পায়ের তলায় যেমন মাটি আছে, তেমন মাথার ওপরে যে আকাশটা আছে সেই আকাশটাও পৃথিবীর বায়ুমণ্ডল। পৃথিবীর বায়ুমণ্ডল, এটাকে তুমি দেখতে পাবে না, এর অস্তিত্ব তুমি বুঝতে পারবে না, কিন্তু তোমাকে সব সময় ছাতার মতন গার্ড করে রেখেছে। আর এই বায়ুমণ্ডলটা আছে বলেই আজকে তোমার স্কিন জ্বলে পুড়ে যাচ্ছে না, আজকে তোমার মানে ত্বকে ক্যান্সার আক্রান্ত রোগের জীবাণু ঢুকছে না বা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি তোমার ত্বককে শরীরকে ক্ষতি করছে না, এই অদৃশ্য গ্যাসীয় বলয়টা আছে বলেই। তাহলে বোঝা গেছে অ্যাটমসফিয়ার কাকে বলে। এইবার আমরা বলেছিলাম যে কোনো জিনিস যখন পড়বি তখন তাকে মানুষের সঙ্গে রিলেট করার চেষ্টা করবি। তাহলে অ্যাটমসফিয়ার কি হলো? একটা পৃথিবীর, বল না রে, পৃথিবীর হ্যালো অঙ্গ। আবার অঙ্গ প্রত্যঙ্গ কেন বাবা? পৃথিবীর গার্লফ্রেন্ড বলতে কি সমস্যা হয়? পৃথিবীর গার্লফ্রেন্ড, তাই তো? আচ্ছা, পৃথিবীর গার্লফ্রেন্ড। এবার এই গার্লফ্রেন্ডটার নাম অ্যাটমসফিয়ার। এবার আসা যাক যে এর জন্ম হয়েছিল কিভাবে। তার কারণ এটাকে আমরা বাচ্চার সঙ্গে তুলনা করছি। পৃথিবীটা একটা ছোট ছেলে আর অ্যাটমসফিয়ারটা একটা বাচ্চা মেয়ে। তো প্রথমে তাদের কীরকম রিলেশনশিপ ছিল, কিভাবে তাদের ব্রেকআপ হলো, এই গল্পটা একটু জেনে নিই। তো এই গল্পটা জানার আগে আমাদেরকে তাহলে জানতে হবে যে ওদের এই মানে স্টোরিটার বিগিনিংটা কোথায়। ওদের এই স্টোরিটার বিগিনিংটা কোথায়? না, ওদের এই স্টোরিটার বিগিনিং হয়েছিল যখন পৃথিবীর জন্ম হয়েছিল। সেই সময় থেকেই পৃথিবীর যখন জন্ম হয়েছিল সেই সময় থেকে এই স্টোরিটার জন্ম হয়েছিল। তাহলে পৃথিবীর জন্মটা কিভাবে হয়েছিল? পৃথিবীর জন্ম নিয়ে তো বিভিন্ন রকমের তত্ত্ব রয়েছে, তোরা জানিস। পৃথিবীর জন্ম নিয়ে বিভিন্ন রকমের তত্ত্ব রয়েছে এবং সবথেকে যেটা এখনকার দিনে গ্রহণযোগ্য তত্ত্ব সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি থেকে আমরা
পৃথিবীর জন্ম যে ইতিহাস পাই তাতে যেটা বলছে যে জন্মের আগে, মানে জন্ম নেওয়ার আগে পৃথিবী তো সৌরজগতের একটা গ্রহ, তো সৌরজগৎ সহ অন্যান্য গ্রহগুলো একটা ধূলিকণার আকারে ছিল, মহাজাগতিক ধূলিকণার একটা ডিস্ক অফ ক্লাউড বলা যেতে পারে ছিল। তারপর সেই ধূলিকণাটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে সূর্য তৈরি হলো, এবং তার সাথে সাথে ওই যে ধূলিকণাগুলোর মধ্যে যে বিভিন্ন ক্লাউডগুলো ছিল, এই ঘটনাটা 4.5 বিলিয়ন বছর আগের ঘটনা, যখন এই ক্লাউডগুলো, এই যে দেখতে পাচ্ছিস ক্লাউডগুলো পরস্পরের সঙ্গে ধাক্কা লাগলো, যে ধূলিকণাগুলো কণাগুলো ধাক্কা লেগে পরস্পর সঙ্গবদ্ধ হলো নিউটনের ল অফ গ্র্যাভিটিতে, যে বড় কণাগুলো ছোট কণাকে আকৃষ্ট করবে মানে তার উপরে বম্বার্ডিং হবে এবং আলটিমেটলি একটা জায়গায় পৌঁছে যাবে, এবং এই ঘটনাটা ঘটলো। এবং যখন প্রথম পৃথিবীর জন্ম নিল তখন পৃথিবী ছিল একটা উত্তপ্ত একটা গ্যাসীয় পিণ্ড। তারপর ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে শীতল হচ্ছে। তখন সেই সময় কিন্তু পৃথিবী যখন শীতল হচ্ছে তখন তার ওপরে একটা লেয়ার পড়তে শুরু করলো, স্তর পড়তে শুরু করলো। ঠিক যেরকমভাবে তোর মা যখন একটা কড়াতে বা বাটিতে দুধ গরম করে, তখন দেখবি দুধটা যখন ফুটতে থাকে তখন তো তার ওপর থেকে একটা বাষ্প বের হতে থাকে, এবং যখন সে ঠান্ডা হয়ে সর পড়তে থাকে তার ওপর থেকে যে বাষ্পটা বেরিয়ে যেতে থাকে, ওই রকম পৃথিবীটাও যখন ঠান্ডা হচ্ছিল তখন পৃথিবীর ভেতরে যে সমস্ত উপাদান দিয়ে এই পৃথিবীটা তৈরি হয়েছিল তার মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস ছিল, জলীয় বাষ্প ছিল, যেগুলো এই ডিগ্যাসিং প্রক্রিয়ার মাধ্যমে কি হলো, বেরিয়ে যেতে থাকলো, অর্থাৎ ব্রেকআপ শুরু হলো। অর্থাৎ তাহলে কি গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা বা এই শিলামণ্ডলে যা দিয়ে তৈরি সব কিছুই এক সময় ছিল ওই উত্তপ্ত গ্যাসীয় পিণ্ডটার মধ্যে। তারপর যখন ওই উত্তপ্ত গ্যাসীয় পিণ্ডটা ধীরে ধীরে শীতল হয়ে কঠিন হচ্ছে তখন, এবং ওপরের দিকে একটা লেয়ার পড়ছে, তখন ওই উত্তপ্ত পিণ্ডটার ওপরের যে মানে ভেতর থেকে যে গ্যাসের লেয়ার, মানে গ্যাস, সেই গ্যাসগুলো বের হতে থাকলো। এবং গ্যাসগুলো যখন বের হতে থাকলো, অর্থাৎ ব্রেকআপ যখন হতে থাকলো, গ্যাসগুলো বেরিয়ে কি করলো, কোথায় গেল? গ্যাসগুলো বেরিয়ে কোথায় গেল? অন্য বয়ফ্রেন্ডের কাছে চলে গেল, মঙ্গলে চলে গেল, বৃহস্পতিতে চলে গেল? না, এ ছিল ডেডিকেটেড গার্লফ্রেন্ড। একে ছেড়ে দিল পৃথিবী বলল যে তুই আমার সঙ্গে থাকিস না, কিন্তু ও পৃথিবীর মায়া না ত্যাগ করতে পেরে পৃথিবীর পৃষ্ঠ থেকে ওপরে একটা পৃথিবীর চারিদিকেই গ্যাসের আবরণ আকারে রয়ে গেল, অর্থাৎ সৃষ্টি হলো বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ারের। তাহলে এই বায়ুমণ্ডল বা ইনিশিয়াল বায়ুমণ্ডলে বেশিরভাগটাই ছিল সেটা ছিল কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প। এবং কার্বন ডাই অক্সাইড যখনই কোনো বায়ুমণ্ডলে বেশি থাকবে, কার্বন ডাই অক্সাইড কি এটা গ্রিন হাউস গ্যাস? তো এখন বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03%। আর প্রাথমিক অবস্থায় যে বায়ুমণ্ডলটা তৈরি হয়েছিল তাতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ছিল 80%। মানে সদ্য ব্রেকআপ হয়েছে, তো তাই জন্য ওর কষ্টটা খুব বেশি ছিল, টেনশানে ঘামতো। অর্থাৎ সেই সময় পৃথিবীর তাপমাত্রা ছিল মারাত্মক বেশি, প্রায় 500-550 ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি টেম্পারেচার ছিল, এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ছিল, অর্থাৎ প্রচুর কান্না জমেছিল ওই ইনিশিয়াল বায়ুমণ্ডলের মধ্যে, কারণ তার বয়ফ্রেন্ড পৃথিবী তাকে ব্রেকআপ করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। কিন্তু দুঃখ এতটাই বেশি ছিল যে সে কাঁদতেও পারতো না। খুব যখন মানুষের দুঃখ বেশি থাকে সে কাঁদতে পারে না।
তাই বৃষ্টি হতো না। অর্থাৎ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ছিল, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ছিল বায়ুমণ্ডলে, এবং কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে থাকার ফলে প্রচুর গ্রিন হাউস এফেক্ট দেখা যেত। অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা আজকে যেটা দেখি তার প্রায় বহু গুণ বেশি ছিল। এবং এই এত তাপমাত্রার জন্য জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হতে পারতো না, বা মেঘ থেকে বৃষ্টি হতে পারতো না। কিন্তু প্রচুর জলীয় বাষ্প ছিল, আর সেটা সব সময় চেষ্টা করত ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করা এবং মেঘ সৃষ্টি করে বৃষ্টি আকারে ঝরে পড়ার। অর্থাৎ গল্পটার এই রকম হলো যে পৃথিবী থেকে আলাদা হয়ে গিয়ে বায়ুমণ্ডল নামক মেয়েটা খুব কষ্টে থাকছিল। তার প্রচণ্ড পরিমাণে টেনশানে কষ্টে জ্বর হয়ে গেছিলো, গায়ের তাপ প্রচুর বেশি ছিল, প্রচুর কান্না পেত, কিন্তু কান্না বেরোতো না, কারণ এতটাই কষ্ট পেয়েছিল কান্না আসছিল না। তারপর ধীরে ধীরে তার জ্বর একটু করে, কষ্টটা একটু করে কমতে থাকলো, তাপমাত্রা একটু করে কমতে থাকলো, এবং তার চোখ দিয়ে জল বেরোতে থাকলো। অর্থাৎ পৃথিবীতে যখন এইরকমভাবে বায়ুমণ্ডলটা একটু করে ঠান্ডা হতে থাকলো, তখন ঘনীভবন হলো এবং মেঘ সৃষ্টি হতে থাকলো। আর সেই মেঘ থেকে বৃষ্টি হওয়া শুরু হলো। আর যখন এই বৃষ্টি হওয়া শুরু হলো, সেই বৃষ্টি কয়েক লক্ষ বছর ধরে চলতে থাকলো। মানে এতটাই কষ্ট, এতটাই যন্ত্রণা ওর মধ্যে ছিল, যে কষ্ট, যে যন্ত্রণা, ও কিন্তু বেশ কয়েক লক্ষ বছর ধরে সেই যন্ত্রণার ফলে কেঁদেছে। অর্থাৎ এই দেখ, পৃথিবীর জন্মটা দেখাচ্ছে, পৃথিবীর গ্রহগুলো তৈরি হচ্ছে, তারপরে ডিগ্যাসিং হচ্ছে, ডিগ্যাসিংয়ের ফলে যে গ্যাসগুলো বেরিয়ে যাচ্ছে, এই যে গ্যাস বেরিয়ে যাচ্ছে পৃথিবীর ওপর থেকে, সেগুলো না বেরিয়ে গিয়ে সমস্তটাই রয়ে যাচ্ছে। এবং সেই এতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ছিল, আর বেশিরভাগটাই ছিল জলীয় বাষ্প। 80% ছিল জলীয় বাষ্প, 10% ছিল কার্বন ডাইঅক্সাইড, আর কিছুটা ছিল নাইট্রোজেন। অক্সিজেন ছিল না, কোনো ফ্রি অক্সিজেন ছিল না। আর যেগুলো ছিল তার মধ্যে কার্বন মনোঅক্সাইড ছিল, HCl ছিল, HS ছিল, সবই গ্যাসীয় আকারে ছিল, সালফার ডাইঅক্সাইড ছিল, মিথেন ছিল, এরকম কয়েকটা গ্যাস ছিল। তারপর যেটা হলো যে এই বৃষ্টিপাতের ফলে, বৃষ্টিপাত যখন হতে থাকলো, বৃষ্টিপাতের ফলে কি হয়, বৃষ্টিপাত কি করে, কার্বন ডাইঅক্সাইডকে ডিজলভ করে দেয়, মানে হচ্ছে তার মধ্যে দ্রবীভূত করে ফেলে, কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করে ফেলে। এবং দ্রবীভূত করে ফেললে কি হবে, কার্বন ডাইঅক্সাইডটা কার্বনিক অ্যাসিডে পরিণত হবে। অর্থাৎ বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড কোথায় এসে পড়তে থাকলো, চোখের জল কোথায় পড়ছে রে, পৃথিবীর ওপরেই তার গার্লফ্রেন্ডের চোখের জল পড়ছে। আর সেই চোখের জলে পৃথিবীর যে জায়গাগুলো নিচু ছিল, সেই নিচু জায়গাগুলো ভরাট হয়ে কি তৈরি হলো, নিচু জায়গাগুলো ভরাট হয়ে কি তৈরি হলো, সাগর, মহাসাগর, এই সমস্তগুলো তৈরি হলো। ক্লিয়ার? কারো এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়েছে? তাহলে বায়ুমণ্ডলে যে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ছিল, সেই কার্বন ডাইঅক্সাইড এই বৃষ্টির জলের সঙ্গে দ্রবীভূত হয়ে কোথায় জমা হলো, সাগর মহাসাগরের জলে জমা হলো।
তাহলে তোদের প্রশ্ন আসতে পারে যে স্যার এই এত কার্বন ডাই অক্সাইড, কার্বনিক অ্যাসিড বা বৃষ্টির জলের সঙ্গে মিশে যখন সমুদ্রের জলের মধ্যে থাকবে, তাহলে সেই সমুদ্রের জলটা তো জল না বলে ওকে অ্যাসিড বলা ভালো, প্রচুর পরিমাণে তো কার্বন ডাই অক্সাইড রয়েছে। অবশ্যই তাই, কিন্তু ওই আম্লিক জল যে শিলাটার মধ্যে পড়েছিল, অর্থাৎ পৃথিবীর যে শিলার মধ্যে পড়েছিল, সেই শিলার সঙ্গে বিক্রিয়া করতে শুরু করলো এবং তার অম্লত্ব, অর্থাৎ ওই জলের অম্লত্ব ধীরে ধীরে কমে যেতে থাকলো। তাহলে এদিকে কাঁদতে 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 পৃথিবীর মধ্যে যে বায়ুমণ্ডল, পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের একটা রূপ পেতে শুরু করলো, যেখানে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমে গেছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেকটাই কমে গেছে। এখন পৃথিবীর বায়ুমণ্ডলের মূল উপাদান নাইট্রোজেন, কিছু পরিমাণে রয়েছে কার্বন ডাই অক্সাইড, কিছু পরিমাণ রয়েছে জলীয় বাষ্প এবং অন্যান্য উপাদানগুলোর পরিমাণ কিন্তু কম। এখনও বায়ুমণ্ডলে নেই কে নেই? যে না থাকলে তুই আমি থাকতে পারতাম না, সেই এখনো আসেনি। কে বলতো? অক্সিজেন। অক্সিজেন। আর এই অক্সিজেন তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছিল কোথায়? না পৃথিবীর বুকেই, এই মহাসাগরগুলোতে। মহাসাগরের জলে এক ধরনের জীবাণু, যাদের নাম হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবাল, যারা এই অ্যানারোবিক যে এনভায়রনমেন্ট, অর্থাৎ অক্সিজেন শূন্য যে পরিবেশ, সেই পরিবেশেও এরা খাদ্য উৎপাদন করতে পারত এবং খাদ্য উৎপাদনের সময় এরা অক্সিজেনও উৎপন্ন করত। অর্থাৎ এই নীলাভ সবুজ শৈবাল বা এককোষী এই জীবগুলো সমুদ্রের জলের মধ্যে অক্সিজেনের সাপ্লাই করতে থাকলো। তাহলে অক্সিজেন সমুদ্রের জলে এলো, কিন্তু সেই অক্সিজেন বায়ুমণ্ডল পর্যন্ত পৌঁছায়নি, কেননা সমুদ্রের জলের নিজের প্রচুর পরিমাণে অক্সিজেনের চাহিদা ছিল। তাই যতক্ষণ না পর্যন্ত সমুদ্রের জলে সেই অক্সিজেনের স্যাচুরেশন হয়ে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত সে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে অক্সিজেনকে অ্যালাউ করছিল না বায়ুমণ্ডলের সাথে সংযুক্ত হতে। যখন এই অক্সিজেন স্যাচুরেটেড হয়ে গেল এই আমাদের বায়ুমণ্ডলের মধ্যে, তারপর এই অক্সিজেন প্রথম বায়ুমণ্ডলের সঙ্গে মিশলো। অক্সিজেনের সংকেত কী রে? অক্সিজেনের সংকেত কি? O2, মানে দুটো ও নিয়ে O2, দুই বন্ধু। আগে জলে থাকছিল, উৎসাহে হঠাৎ করে উৎসাহ দেখিয়ে বেরিয়ে এলো ডাঙায়, মানে আকাশে মিশলো, বায়ুমণ্ডলে মিশলো। যখনই দুই বন্ধু বায়ুমণ্ডলে মিশলো, বায়ুমণ্ডলটা তো তাদের কাছে নতুন জায়গা। সেখানে এসেছিল কে? এক সুন্দরী বদমাইশ মহিলা, যার নাম হচ্ছে অতি বেগুনি রশ্মি, নীল লাল রং মেখে সে অক্সিজেনের ওই কাছে যখন এলো, তখন অক্সিজেনের ওই দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ ঘটে গেল। মানে O2 ভেঙে ও তৈরি হলো, অক্সিজেন পরমাণু তৈরি হলো। বন্ধুত্ব ভেঙে গেল। কে ভাঙলো? এই বন্ধুত্ব কে ভাঙলো? কিরে, বন্ধুত্বটা কে ভাঙলো? অক্সিজেনটা যে বায়ুমণ্ডলে বেরোলো প্রথম,
এই অক্সিজেনের বন্ধুত্বটা কে ভাঙলো? পিয়ালি বল। অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি ভাঙলো, ভেঙে কি তৈরি করলো? দুই বন্ধুকে আলাদা করে দিল, O2 ভেঙে তৈরি হলো দুটো O। এবার দুই বন্ধু আলাপ ভেঙে গেছে। এইবার জল থেকে আরও O2 বেরিয়ে যখন আসছে, আরও O2 বেরিয়ে আসবে তো না, ওই দুজন বেরিয়ে আসার পরেই বন্ধ হয়ে যাবে তা তো নয়, আরও বেরিয়ে আসে, ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসছে O2। এবার অতিবেগুনি রশ্মি কত ভাঙবে? যখন জন্মের পরিমাণ বেশি আর ভাঙার পরিমাণ কম হয়ে যাচ্ছে, তখন বায়ুমণ্ডলে O2ও আছে, আবার তার সঙ্গে সঙ্গে এই বিছড়া হুয়া ইয়ার ও এরাও রয়েছে, মানে আলাদা হয়ে যাওয়া যে বন্ধু ও এরাও রয়েছে, O2 রয়েছে, ও রয়েছে। এবার O2 বেরিয়ে আসার পর বলছে, ভাই তোরা তো একসাথে ছিলি, কি হলো? বললো, না জানিস এইরকম অতিবেগুনি রশ্মি আমাদের মধ্যে মানে ভেঙে দিয়েছে আমাদের সম্পর্কটাকে, আমি আর এখন ওই বন্ধুর সঙ্গে থাকি না, আমি আমার একাই একাই ঘুরে বেড়াই। তখন ওই নতুন O2 বলল, আর তুই একা একা ঘুরবি কেন, তুই এক কাজ কর, তুই আমাদের সঙ্গে চলে আয়। তখন ওই O2 প্লাস O মিলে তৈরি করলো কি? O2 প্লাস O মিলে তৈরি করলো কি? সুসন্দা, O2 প্লাস O মিলে তৈরি করলো কি? CO2। বাহ, দারুণ বলেছিস তো। কোথা থেকে সি এলো? দুটো বন্ধু ছিলি, ঠিক আছে? আচ্ছা, তোরা দুই বান্ধবী ছিলি, সুসন্দা আর সুস্মিতা, তারপর তোদের সাথে পিয়ালি এসে গেল, তাহলে এই গ্রুপটা কি বান্ধবীদের গ্রুপ হলো না বন্ধু বান্ধবীদের গ্রুপ হলো? বান্ধবীদের গ্রুপ হলো। তাহলে O2 ছিল, আরেকটা O এলো, তাহলে O3 হবে। O3 মানে O3 হবে। O2 ছিল, একটা O যুক্ত হলো, O3 হবে। O3 মানে কি? O3 মানে কি রে? O2 মানে কি? অক্সিজেন। আর O3 মানে কি? ওজন। O3 মানে ওজন নয় বাবা। তাহলে প্রথম বায়ুমণ্ডলে কি ছিল? কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প। তারপর কার্বন ডাইঅক্সাইড কমলো, জলীয় বাষ্প কমলো, নাইট্রোজেনের পরিমাণ বাড়লো, তারপরে বায়ুমণ্ডলে যুক্ত হলো O2, তারপর O2 ভেঙে সেখান থেকে O তৈরি হলো, অক্সিজেন পরমাণু তৈরি হলো, এবং যেটা অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে তৈরি করলো ওজোন। এখন বায়ুমণ্ডলটায় ওজোন রয়েছে। ওজোন যখনই তৈরি হয়ে গেল, তিন বন্ধু যখন হয়ে গেল, তখন ওরা সিদ্ধান্ত নিল, আর এই শয়তান অতিবেগুনি রশ্মিকে আমরা আমাদের নেক্সট যারা বেরিয়ে আসছে O2 বন্ধুদেরকে ক্ষতি করতে দেব না। ওরা কি করলো? স্ট্র্যাটোস্ফিয়ারের কাছে গিয়ে একটা পুঞ্জীভূত হতে শুরু করে দিল, সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে একটা ব্যারিয়ার তৈরি করে দিল, একটা প্রাচীর তৈরি করে ফেললো, যে প্রাচীর ভেদ করে আর অতিবেগুনি রশ্মি পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত বা ভূপৃষ্ঠ পর্যন্ত আসতে পারছিল না। আর যখন আসতে পারবে না, তখন কি হবে? বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ আরও বাড়তে থাকবে, কারণ O2 আর ভাঙবে না। যা ভাঙা গড়ার খেলা কোথায় চলছে? ওজোন লেয়ারে চলছে। ভাঙা গড়ার খেলা চলছে ওজোন লেয়ারে, আর পৃথিবী পৃষ্ঠে আর কেউ কোনো ভাঙা গড়ার ব্যাপার নেই। এইভাবে আমাদের বায়ুমণ্ডলে ওজোন গ্যাস তৈরি হলো,
এবং ওজোন লেয়ার তৈরি হলো এবং বায়ুমণ্ডল আজকের একটা ফরমেশনের জায়গায় তৈরি হলো। অর্থাৎ বায়ুমণ্ডল যেটা তৈরি হয়েছিল, সেই বায়ুমণ্ডল তৈরি হয়েছিল মানে অক্সিজেনটা এই জায়গা পর্যন্ত পৌঁছেছিল, এটাকে এখানে লেখা আছে বিটুইন 2 বিলিয়ন ইয়ার্স এগো টু অ্যাবাউট 50-100 2000 মানে এই O2 কারেন্ট লেভেলে পৌঁছেছিল। অর্থাৎ বায়ুমণ্ডলটার ডেভেলপমেন্ট শুরু হয়েছিল প্রায় 2.5 বিলিয়ন বছর আগে। 2.5 বিলিয়ন বছর আগে প্রথম বায়ুমণ্ডলের ডেভেলপমেন্ট শুরু হয়েছিল। তারপর আজকের জায়গায় পৌঁছাতে আরও প্রায় 2 বিলিয়ন বছর লেগে গেছিল এবং আজকের জায়গায় পৌঁছানোর পর এখন বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ প্রায় 20%, নাইট্রোজেনের পরিমাণ প্রায় 78%, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ প্রায় 0.03%, যেটা খুবই নেগলিজেবল। এছাড়াও রয়েছে জলীয় বাষ্প, যেটার পরিমাণ ভ্যারি করে প্লেস টু প্লেস, টাইম টু টাইম, তাও 4% থেকে 5%। এই হচ্ছে উপাদান, এই উপাদানগুলো নিয়ে তৈরি হয়েছে বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলের জন্ম বোঝা গেল? কারো বুঝতে কোনো অসুবিধে নেই? ওরে বল রে, বায়ুমণ্ডলের জন্ম বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। জন্ম হয়ে গেল, তারপরে কি হবে? মানে এই যে পৃথিবী থেকে কিভাবে তার ব্রেকআপ হয়ে একটা জায়গায় পৌঁছেছে সেটা তোরা বুঝতে পারলি। এবারে এই বায়ুমণ্ডলটা, সে তো একটা ইন্ডিভিজুয়াল একটা আইডেন্টিটি, তার কিছু উপাদান রয়েছে। পৃথিবী যা দিয়ে তৈরি, বায়ুমণ্ডল তো তা দিয়ে তৈরি নয়। বায়ুমণ্ডল আলাদা কিছু উপাদান দিয়ে তৈরি। তো সেই উপাদানগুলো কি কি? বৈজ্ঞানিকরা এই উপাদানগুলোকে দুটো ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে ফিক্সড এলিমেন্ট, একটা হচ্ছে ভ্যারিয়েবল কম্পোনেন্টস। ফিক্সড কম্পোনেন্ট বলতে যাদের পরিমাণ, স্থান, কাল, পাত্র সব জায়গাতেই সমান, একই আছে, কোনো চেঞ্জ নেই, তাকে বলা হচ্ছে ফিক্সড কম্পোনেন্ট। যেমন কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, এই সমস্তগুলোর পরিমাণ কিন্তু স্থান, কাল, পাত্র এই সব ভিত্তিতে কোনো পরিবর্তন হচ্ছে না। একে বলা হচ্ছে কি না ফিক্সড কম্পোনেন্ট। আর ভ্যারিয়েবল কম্পোনেন্টগুলোর মধ্যে কি রয়েছে? ভ্যারিয়েবল মানে বুঝতেই পারছিস যে যেগুলোর পরিমাণ পরিবর্তিত হয়, ভ্যারি করে, তাকে বলা হয় ভ্যারিয়েবল কম্পোনেন্ট। যেগুলোর পরিমাণ ভ্যারি করে তাকে বলা হয় ভ্যারিয়েবল কম্পোনেন্ট। যার মধ্যে রয়েছে কি বল? যার মধ্যে কি রয়েছে রে? হাই রে, কি হলো রে তোদের? বুদ্ধি আজকে কাজ করছে না কেন? ভ্যারিয়েবল কম্পোনেন্টসের মধ্যে কি রয়েছে রে? ভ্যারি করে কি? স্থানকাল পাত্রভেদে পরিবর্তিত হয় কি কি উপাদান? কৃষাণু, ভ্যারিয়েবল কম্পোনেন্টসগুলো কি কি? ফিক্সড কম্পোনেন্টগুলো তো বললাম, ভ্যারিয়েবল কম্পোনেন্টসগুলো তাহলে কি কি? ওয়াটার ভেপার হবে, জলীয় বাষ্প। তোর এখানে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, নিরক্ষীয় অঞ্চলে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, মরুভূমি অঞ্চলে কি সেই পরিমাণ জলীয় বাষ্প থাকে? না স্যার, না, এটা হবে। ভ্যারিয়েবল কম্পোনেন্টসের মধ্যে জলীয় বাষ্প পড়বে।
ভ্যারিয়েবল কম্পোনেন্টসের মধ্যে ডাস্ট পার্টিকেল বা ধূলিকণা পড়বে? এখানে ধূলিকণা স্যার পড়বে তো। সুন্দরবনে যে পরিমাণ বায়ুতে ধূলিকণা, বায়ুমণ্ডলে ধূলিকণা থাকে, কলকাতার আকাশে ধূলিকণার পরিমাণ অনেক বেশি। হ্যাঁ স্যার। তাহলে ভ্যারিয়েবল কম্পোনেন্টসের মধ্যে বায়ুমণ্ডলের ধূলিকণা রয়েছে, কিন্তু বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন এই পরিমাণগুলো কিন্তু ফিক্সড, এগুলো কোনো ভ্যারিয়েবল নেই। তাহলে এগুলো হচ্ছে ফিক্সড কম্পোনেন্ট। এই ফিক্সড কম্পোনেন্টের মধ্যে মেজর কম্পোনেন্ট হচ্ছে নাইট্রোজেন, যার পরিমাণ দেখতে পাচ্ছিস 78.08%। তারপরেই থাকে অক্সিজেন, যার পরিমাণ 20.95%। তারপরে থাকে আর্গন 0.93%। তারপরে কার্বন ডাইঅক্সাইড 0.032%। তারপরে নিয়ন 0.002%। হিলিয়াম থাকে খুব সামান্য পরিমাণ 0.0005। ক্রিপ্টন থাকে 0.001। জেনন থাকে 0.00009। হাইড্রোজেন থাকে 0.00005%। এগুলো হচ্ছে ফিক্সড কম্পোনেন্ট, এগুলোর পরিমাণ স্থান, কাল, পাত্র ভেদে চেঞ্জ হয় না। আর কিছু কিছু ভ্যারিয়েবল কম্পোনেন্টস রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে ওয়াটার ভেপার এবং ডাস্ট পার্টিকেল। এই ওয়াটার ভেপার এবং ডাস্ট পার্টিকেল কিন্তু স্থান, কাল, পাত্র ভেদে পরিবর্তিত হয়ে যায়। আবার অনেকে বায়ুমণ্ডলের এই কম্পোনেন্টসগুলোকে তিনটে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে গ্যাসিয়াস কম্পোনেন্ট বা গ্যাস বিভিন্ন ধরনের, দ্বিতীয় হচ্ছে ওয়াটার ভেপার, 3 নম্বর হচ্ছে ডাস্ট পার্টিকেল। তাহলে তোরা যে কোনো অ্যাঙ্গেল থেকেই ভাগ করতে পারিস। কম্পোনেন্টস মানে কৃষাণু, একটা বাচ্চা ছেলে, তার মাথা বা মুন্ডু রয়েছে, একটা দুটো হাত রয়েছে, দুটো পা রয়েছে, একটা ধড় রয়েছে, এই নিয়ে কৃষাণু। সেই রকম অ্যাটমসফিয়ার পৃথিবীর একটা এক্স গার্লফ্রেন্ড, যার মধ্যে 3টে কম্পোনেন্টস রয়েছে। একটা হচ্ছে গ্যাস, একটা হচ্ছে জলীয় বাষ্প, আর একটা হচ্ছে ধূলিকণা। এই গ্যাসগুলোর মধ্যে আবার রয়েছে মাথা বা মুন্ডু, কৃষাণুর মুন্ডুর মধ্যে চোখ রয়েছে, নাক রয়েছে, কান রয়েছে, এই সমস্তগুলো রয়েছে। সেই রকম গ্যাসগুলোর মধ্যে পৃথিবীর যে বায়ুমণ্ডলের যে উপাদান গ্যাস, সেই গ্যাসের মধ্যে রয়েছে অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, কার্বন ডাই অক্সাইড রয়েছে, হাইড্রোজেন, হিলিয়াম, এই সমস্ত উপাদানগুলো, বিভিন্ন উপাদানগুলো রয়েছে। আর কি রয়েছে না, জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার রয়েছে এই কম্পোনেন্টসগুলোর মধ্যে। এই কম্পোনেন্টসগুলোর মধ্যে জলীয় বাষ্প রয়েছে, আর রয়েছে ডাস্ট পার্টিকেল বা ধূলিকণা। তাহলে কৃষাণু যেমন মুন্ডু, হাত, পা, বডি এই সমস্ত নিয়ে তৈরি, সেই রকম অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে গ্যাস, ধূলিকণা এবং জলীয় বাষ্প, এই উপাদানগুলো দিয়ে উপাদান হয়ে গেল। তাহলে আমরা কৃষাণুর জন্ম ইতিহাস জেনেছি, মানে অ্যাটমসফিয়ারের জন্ম ইতিহাস জেনেছি, কীভাবে জন্ম হয়েছে, তার বডি পার্টস মানে কী কী কম্পোনেন্টস রয়েছে সেগুলো জেনেছি। আর কি জানবো না, কি প্রক্রিয়া ওর মধ্যে কাজ করে, প্রসেস। কৃষাণু খায়, হজম হয়, পটি করতে যায়, অর্থাৎ ওর একটা ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, পাচনতন্ত্র রয়েছে। ওর শরীরে রক্ত তৈরি হয়, সেই রক্ত হৃৎপিণ্ড থেকে বিভিন্ন শিরা ধমনী দিয়ে কলা কোষে পৌঁছে যায়। সেখান থেকে দূষিত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আবার হৃৎপিণ্ডে ফিরে আসে, সেখানে পরিশুদ্ধ হয়। এইভাবে ওর একটা সংবহন তন্ত্র রয়েছে। তাহলে পৃথিবীর বায়ুমণ্ডল মানে পৃথিবীর এক্স গার্লফ্রেন্ড অ্যাটমসফিয়ার, যে পৃথিবীকে ছেড়ে যায়নি, তারও কিছু প্রক্রিয়া বা প্রসেস রয়েছে। সেই প্রসেসগুলোর মধ্যে একটা প্রসেস হচ্ছে ইনসোলেশন এবং হিট ব্যালেন্স বা হিট বাজেট। অর্থাৎ এই প্রক্রিয়ায় সে সূর্য থেকে তাপ পায়, বায়ুমণ্ডল সূর্য থেকে তাপ পায়, উত্তপ্ত হয়, গরম হয়। গরম হবার পর
সে ওই তাপটা নিজের মধ্যে সঞ্চয় করে রাখে। সারাদিন গরম হলো, কিন্তু আবার রাতের বেলায় সে ধীরে 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 ঠান্ডা হয়ে যায়। ঠিক ব্যাপারটা এইরকম, কৃষাণু আর তার গার্লফ্রেন্ড ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু দুজন দুজনকে এখনও হয়তো মনে মনে ভালোবাসে। এইবার মালিহা প্রত্যেক দিন এসে কৃষাণুকেও উত্তেজিত করে দেয় যে দেখ তোর গার্লফ্রেন্ড খুব খারাপ, বাজে মহিলা। আর ওর গার্লফ্রেন্ডকেও বলে যে তোর বয়ফ্রেন্ড কৃষাণু খুব বাজে ছেলে। তাহলে দুজনের মধ্যেই রাগ তৈরি হচ্ছে। ইয়েস অর নো? সূর্য ভূপৃষ্ঠকেও গরম করছে, বায়ুমণ্ডলকেও গরম করছে, উত্তপ্ত হয়ে যাচ্ছে ভূপৃষ্ঠ বায়ুমণ্ডল। তাই জন্যেই তো এখন গরম লাগছে নাকি রে? এইবার দিনের শেষে যখন মালিহা তার বাড়ি পৌঁছে গেছে, তখন কৃষাণুও মনে মনে ভাবছে আর তার গার্লফ্রেন্ডও মনে মনে ভাবছে যে সত্যি কি ছেলেটা খুব খারাপ, বা সত্যি কি মেয়েটা খুব খারাপ। তখন ভাবতে ভাবতে তাদের যে রাগটা দিনের বেলায় ছিল সেটা কিন্তু এখন